হ্যালো ভিউয়ার্স, কিন্নর কৈলাস ও স্পিতি ভ্যালি সিরিজের গত পর্বে আমি আপনাদের কল্পা থেকে টাবো নিয়ে যাব বলেছিলাম, কিন্তু ভিডিওটির সাইজ বড় হয়ে যাচ্ছে বলে আমি গত পর্বে আপনাদের নাকো পর্যন্ত দেখিয়ে শেষ করেছি। তাই এই নবম পর্বে আমি আপনাদের নিয়ে যাব নাকো থেকে টাবো। এই যাবার পথে দেখব কুখ্যাত মালিং নালা, মুনল্যান্ড ও বিখ্যাত গিউ মনাস্ট্রি এবং জীবন্ত মামি। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাকোতে আমাদের লাঞ্চ পর্ব মিটিয়ে আমরা রওনা হয়ে গেলাম টাবোর পথে। এই নাকো থেকে টাবোর দূরত্ব 63 কিলোমিটার। রওনা হওয়ার অল্প সময়ের মধ্যেই চলে এলো কুখ্যাত মালিং নালা। এই মালিং নালাই হলো এ পথের সব থেকে বিপজ্জনক জায়গা। এখানে প্রায়ই ল্যান্ডস্লাইড হয়ে থাকে, তাই প্রকৃতি বা গাড়ির চাকার সহায়তা না পেলে আমি বা আপনি হয়তো পৌঁছে যাব কয়েকশো ফুট নিচে পিতি নদীর কোলে। এই কারণেই এখানে রাস্তার ধারে গড়ে উঠেছে একাধিক দেবদেবীর মন্দির। দেখুন কি বিপজ্জনক রাস্তা। একদিকে খারাপ রাস্তা, অপরদিকে ওপর থেকে ল্যান্ডস্লাইড বা পাথর পড়ার ভয়। এই দুইয়ের মধ্য দিয়েই কিছুটা প্রাণ হাতে করে এই জায়গাটাকে টপকে যেতে হয়। তাই বাইকার বা যে কোনো ড্রাইভারের কাছেই এই জায়গাটা পার হওয়া এক বিরাট চ্যালেঞ্জের বিষয়। এখানে পাহাড়ের গায়ে পাথরগুলো এমনভাবে রয়েছে যেন যে কোনো সময় ওপর থেকে নেমে আসতে পারে, এবং সামনে দেখা যাচ্ছে একদম তাজা ল্যান্ডস্লাইড হওয়ার চিহ্ন। এই কারণে এখানে বিআরওকে সবসময় প্রস্তুত থাকতে হয়, কারণ যখন তখন ল্যান্ডস্লাইড হলেই তাদেরকে রাস্তা পরিষ্কার করবার কাজে নেমে পড়তে হবে। বেশ থ্রিলিং রাস্তার মধ্য দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি। একদিকে পাহাড় থেকে ল্যান্ডস্লাইড হওয়ার ভয়, এবং অপরদিকে গাড়ি একটু এদিক ওদিক হলেই প্রায় যেন এগিয়ে চলেছি কয়েক হাজার ফুট নিচে চলে যাওয়ার আশঙ্কা। এর সাথে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। অর্থাৎ সব মিলিয়ে আমরা এক ভয়ঙ্কর সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যেন এগিয়ে চলেছি। তবে এই থ্রিলিং পথে চলার আনন্দ বা উত্তেজনা কিন্তু অন্যান্য পাহাড়ি উপত্যকায় চলার থেকে অনেকটাই আলাদা। এখানে চলতে গেলে যেমন কোথাও কোথাও রয়েছে বিপদের হাতছানি, তেমনি এ পথে রয়েছে পাহাড় ও প্রকৃতিকে একদম আপন করে পাবার এক অনাবিল আনন্দ। এই রাস্তা ও প্রকৃতির সাথে একমাত্র লাদাখের তুলনা চলে। এই কারণের জন্যই এই লাহুল স্পিতি উপত্যকাকে হিমাচলের লাদাখ বলে আখ্যা দেওয়া হয়। চলার পথে এসে পড়ল মুনল্যান্ড উপত্যকা। এখানকার পাহাড়ি ভূমিরূপের গঠন দেখলে আপনার মনে হবে আপনি বোধহয় চাঁদের দেশে চলে এসেছেন। চাঁদের ভূমিরূপের যে ছবি আমরা বইয়ে অথবা ইন্টারনেটে দেখে থাকি, তার সাথে এই স্থানের ভূমিরূপের এক অদ্ভুত মিল আপনি খুঁজে পাবেন। আসলে এখানে প্রচণ্ড বেগে বাতাস বয়ে চলে, বাতাসের সাথে মিশে থাকে ছোট ছোট বালির কণা। ফলে বাতাস ও বালির কণার ঘর্ষণে পাহাড়ের গায়ে এই ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। দেখে মনে হবে যেন কেউ শিরীষ কাগজ দিয়ে ঘষে ঘষে এই ভূমিরূপ তৈরি করেছেন। বেশ কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে গেলাম ছাঙ্গো গ্রামে।
স্পিতি নদীর ধারে অবস্থিত ছোট্ট সাজানো গ্রাম এই ছাঙ্গ। আমরা কিন্তু এখনো রয়েছি কিন্নর জেলায়, তবে আর কিছু সময় পরেই আসছে সুন্দর চেকপোস্ট। এই সুন্দর চেকপোস্ট থেকেই অফিসিয়ালি শুরু হবে স্পিতি জেলার। এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখানোর ফাঁকে আমি আরেকবার আমাদের এই কিন্নর স্পিতি ভ্রমণের রুটম্যাপটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবার চেষ্টা করছি। ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেসে প্রথমে আমরা কোচবিহার থেকে রওনা হয়ে পৌঁছে যাই চণ্ডীগড়। এরপর চণ্ডীগড় থেকে গাড়িতে কালকা পৌঁছে কালকায় ছিল আমাদের প্রথম নাইট স্টে। পরদিন কালকা থেকে টয় ট্রেনে চেপে আমরা পৌঁছে যাই সিমলা। এই সিমলাতেই ছিল আমাদের দ্বিতীয় নাইট স্টে। পরদিন আমরা সিমলা থেকে চলে যাই নারকান্দায় এবং নারকান্দায় সাইট সিন করে নারকান্দাতেই হয় আমাদের তৃতীয় রাত্রিবাস। এরপর নারকান্দা থেকে সারাহান পৌঁছে সারাহানেই হয় আমাদের চতুর্থ রাত্রিবাস। পরদিন সারাহান থেকে ভীমাকালী টেম্পল দেখে আমরা পৌঁছে যাই সাংলায়। সাংলাতে হয় আমাদের পঞ্চম রাত্রিবাস। এরপর সাংলা থেকে ছিটকুল রাগছাম দেখে আমরা পৌঁছে যাই কল্পায়। এই কল্পায় ছিল আমাদের দুদিন রাত্রিবাস, অর্থাৎ ষষ্ঠ ও সপ্তম রাত আমরা কল্পাতে কাটাই। পরদিন কল্পা থেকে নাকো হয়ে আমরা পৌঁছে যাই টাবোতে। এই টাবোতেই ছিল আমাদের অষ্টম রাত্রিবাস। এরপর টাবো থেকে ধানকার মনাস্ট্রি দেখে আমরা পৌঁছে যাই কাজাতে। কাজাতে আমাদের ছিল নবম রাত্রিবাস। কাজাতে আমাদের দুদিনের রাত্রিবাসের কথা ছিল, কিন্তু কুঞ্জুম পাস বন্ধ হয়ে যেতে পারে এই খবর শোনা মাত্র আমরা কাজাতে এক রাত থেকেই কিছুটা সাইট সিন মিস করে আমরা পরদিন কুঞ্জুম পাস হয়ে পৌঁছে যাই মানালি। সেই রাত্রিটা আমরা মানালিতেই কাটাই। পরদিন আমরা মানালি থেকে মানালি লোকাল সাইট সিন এবং রোটাং পাস ও শিশু দেখে একাদশতম রাত্রিটা আবার মানালিতেই কাটাই। একাদশতম রাত্রি কাটানোর পর পরদিন মানালি থেকে আমরা রওনা হয়ে যাই কুলু হয়ে ভুন্টারের পথে এবং ভুন্টারে পৌঁছে আমরা মণিকরণ দেখে ভুন্টারেই সেদিন অর্থাৎ 12তম রাত্রিটা আমরা ভুন্টারেই কাটাই। এরপর দিন ভুন্টার থেকে আমরা রওনা হয়ে মান্ডি বিলাসপুর হয়ে পৌঁছে যাই কালকা। এই কালকাতেই ছিল আমাদের 13তম তথা শেষ রাত্রিবাস। এরপর দিন কালকা থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে যাই নিউ দিল্লি এবং বিকেলে নিউ দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে চেপে আমরা রওনা হয়ে যাই বাড়ির পথে। এই ছিল আমাদের 13 রাত্রি 14 দিনের কালকা টু কালকা সম্পূর্ণ ভ্রমণসূচি। আমরা চলে এলাম সুন্দর। এই হলো সুন্দর চেকপোস্ট। এখান থেকেই স্পিতি শহরের শুরু এবং সামনে দেখুন লেখা আছে জুলে, অর্থাৎ স্পিতি শহর আমাদের স্বাগত জানাচ্ছে। জুলে কথাটির অর্থ হচ্ছে স্বাগতম, ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। এই হলো গিউ নালা এবং গিউ মনাস্ট্রি যাওয়ার গেট। এই গেট দিয়ে আমরা প্রবেশ করব গিউ মনাস্ট্রির উদ্দেশ্যে। এই বাদিকের রাস্তা দিয়ে চলে গেল সোজা টাবো। আমরা ঢুকে গেলাম গিউ মনাস্ট্রি যাওয়ার রাস্তায়। এখান থেকে 11 কিলোমিটার দূরত্ব গিউ মনাস্ট্রির। এই হলো গিউ মনাস্ট্রি যাওয়ার রাস্তা এবং বাদিকে রয়েছে প্রেয়ার ফ্ল্যাগ ও চোট্টেন।
আমরা এসে পৌঁছলাম গিউ মনাস্ট্রিতে। হিমাচলের শীতল মরুভূমি তথা স্পিতি ভ্যালিতে অবস্থিত ছোট্ট গ্রাম এই গিউ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,500 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি তিব্বতীয় বৌদ্ধ সন্ন্যাসী সাংঘা তেঞ্জিং এর জীবন্ত মমির জন্য বিখ্যাত। এই মমিটি গিউ মনাস্ট্রির আঙিনায় ছোট্ট একটি মন্দিরে রাখা রয়েছে। এখানে ধ্যানমগ্ন বুদ্ধের এক বিরাট মূর্তি দেখতে পাওয়া যায়। সাংঘা তেঞ্জিং ছিলেন একজন শক্তিশালী সন্ন্যাসী। তিনি সকশীল বৎস নামে এক সমমীকরণের অনুশীলন করতেন। এই প্রক্রিয়াটি কঠোর খাদ্য ও ধ্যানের সাথে যুক্ত, যা ধীরে ধীরে শরীরকে প্রথমে ডিহাইড্রেট করে এবং তারপর সংরক্ষণ করে। মনে করা হয় এইভাবেই সাংঘা তেঞ্জিং প্রাকৃতিকভাবে মমিতে পরিণত হয়েছিলেন। মমিটি বেশ রহস্যজনক, কারণ মিশরীয় মমিকে রাসায়নিক পদার্থ দ্বারা সংরক্ষণ করা হয়ে থাকে, কিন্তু এই মমিটি রয়েছে একদম ন্যাচারালভাবে সৃষ্ট। এই সমস্ত কারণেই এই মমিটিকে জীবন্ত মমি বলে আখ্যা দেয়া হয়। মনাস্ট্রি দেখা শেষ করে আরও 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম টাবোতে। টাবোতে আমাদের রাত্রিবাসের ঠিকানা রয়েছে হোটেল মেন্টক দুমরাতে। আমি আমার রুমটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলের রুমটি। সমস্ত রকম অ্যাপারেটাসই এখানে রয়েছে। এই হোটেলের নাম এবং মোবাইল নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিলাম। আমার থাকার ঘরটি দেখানোর মধ্য দিয়েই এই ভিডিওর পরিসমাপ্তি ঘটাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আগামী রবিবার। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ দিব্যেন্দু।